পর্বের শুরুতে প্রথমেই আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই দীর্ঘ 3 রাত 4 দিন আমি যেখানে ছিলাম হোটেল রিভারউডের সাথে। ট্রাভেল এজেন্টের কাছে চেয়েছিলাম লেক সাইড লেক ভিউ হোটেল, পেয়েছি ব্যাক সাইড ব্যাক ভিউ হোটেল, যেখান থেকে ডাল লেক আরও হেঁটে যেতে সময় লাগবে 5 থেকে 10 মিনিট। তবে হোটেল স্টাফ সহ পরিষেবা অত্যন্ত ভালো, এই নিয়ে কোনো কথা হবে না। শ্রীনগর হোটেলের এই হচ্ছে আমার রুম 302 হোটেল রিভারউড। আগেই তো বললাম, এই দেখুন সব থেকে আমার রুমের এটা ভালো লাগছে, দেখুন এই যে নিচে গোটা ঘরটা একদম খুব সুন্দর, বিশাল মোটা একটা ম্যাট পাতা রয়েছে। মানে শ্রীনগর তো শীতের জায়গা, এটা খুব জরুরি। দেখুন রুমটাকে গরম রাখবে এবং আপনি যখন নিচে পা রাখবেন জুতো ছাড়া, মানে আপনার জুতো পরতেই হবে না, জুতো দরকার নেই। এদিকে একটা রয়েছে ডাস্টবিন, রয়েছে এলসিডি টিভির পাশেই আয়না, আর এদিকে একটা টেবিলের মতো সেলফের মতো করা আছে, আপনি জিনিসপত্র রাখতে পারেন, আমিও রাখবো। আবার ঘরে যদি একটা চেয়ার থাকতো এটাকে টেবিল হিসেবে ইউজ করা যেত, কাজকর্ম করা যেত। আর এদিকটা হচ্ছে ওয়ার্ড্রপের ভেতর মনে হয় একটা ব্ল্যাঙ্কেট আছে, হ্যাঁ একটা ব্ল্যাঙ্কেট রয়েছে, আপনাদের প্রয়োজনে আপনি নিতে পারেন, আমার একটাতেই হয়ে যাবে। আচ্ছা, আর এটা হচ্ছে ডাবল বেড, খুব সুন্দর দেখুন, দিয়েছে একটা টাওয়াল, একটাই তো, হ্যাঁ ডিজাইন করে দিয়েছে কত সুন্দর দেখুন, একটা টাওয়াল, এটা মোটা ব্ল্যাঙ্কেট। আচ্ছা ওইটা দুটো রয়েছে বালিশ। আর একটা নতুনত্ব জিনিস আপনাদের দেখাই, এই যে এইটা হচ্ছে এই যে ইলেকট্রিক গদি, এটা বিছানার চাদর তলায় দেওয়া থাকবে। তো কিছুক্ষণ পর ওটা অন করার পর পুরো বেডটা গরম হয়ে যাবে, মানে যেটা শীতের জায়গায় দরকার। ব্ল্যাঙ্কেট কিন্তু নয়, বেডের মধ্যে যা যা থাকবে, মানে আপনি যদি থাকবেন, আপনি বসে থাকবেন, মানে আপনারও গরম ফিল হবে, ঠান্ডা লাগবে না, পুরো বেডটা গরম হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। আচ্ছা এদিকে রয়েছে দেখুন নাইট ল্যাম্প, হ্যাঁ নাইট ল্যাম্পই বলা যেতে পারে, এটা রিং ল্যাম্প নয়। আর ওই দিকটা হচ্ছে বাথরুম, চলুন বাথরুমটা একটু দেখে নিই। বাথরুমটাও খুব সুন্দর দেখুন, বালতি মগ, ঠান্ডা গরম জলের কল, ওদিকে শাওয়ার রয়েছে। ওয়াও, গিজারটা যথেষ্ট বড়, মোটামুটি 1 ঘন্টা চালালেই অনেকটা জল স্টোর হয়ে যাবে, ভালো, গিজারটা অনেক বড়। ওদিকে রয়েছে ছোট্ট একটা বেসিন, এদিকে ওয়েস্টার্ন টয়লেট মানে কুমোট, আর এটা হ্যান্ড শাওয়ার, এদিকে রয়েছে হ্যাঙ্গার, সব ব্যবস্থা কিন্তু পারফেক্ট। ওদিকে এক্সস্টও রয়েছে বাথরুমে, যেটা প্রয়োজন। দেখুন বাথরুমটা খুব বেশি বড় নয়, কিন্তু ছোটোখাটোর মধ্যে যথেষ্ট ভালো। আচ্ছা ওদিকে দেওয়া হয়েছে 2টো সাবান ইউজ করার জন্য, এই দেখুন। তো এই হলো বাথরুম, আর এই হলো আমার শ্রীনগরে আপাতত কয়েকদিনের ঠিকানা। দেখুন দারুণ সুন্দর রুম, আর ওপরটা দেখুন সুন্দর কাঠের ওয়েল ডিজাইন, দেখুন কত সুন্দর লাগছে পুরো রুমটাই। কিন্তু ওই দিকেও রয়েছে, এদিকেও, প্রথম থেকে শেষ। আমাদের দৈনন্দিন জীবনে প্রত্যেকটা ভোরের নতুন আলোয় সমস্ত সৌন্দর্যগুলো আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকুক প্রতিটা দিন থেকে দিন। এভাবেই মনে হয় যেন চিৎকার করে বলতে থাকি, তোমার সমস্ত সুন্দর স্পর্শগুলো রেখে দাও তোমার মণিকোঠায় শুধুমাত্র আমারই জন্য। আজ আমার শ্রীনগরে 4র্থ দিন, চটপট রেডি হয়ে ফ্রেশ হয়ে নিলাম, রওনা দেব আজ শ্রীনগর থেকে কাশ্মীরের বরফের স্বর্গরাজ্য পহেলগামের উদ্দেশ্যে। এই শ্রীনগর থেকে পহেলগাম যেতে মোটামুটি 2.5 ঘন্টা সময় লাগবে, 100 কিলোমিটার রাস্তা, পুরো 100। আমরা এই শ্রীনগর থেকে পহেলগাম যাওয়ার রাস্তায় বেশ কিছু দর্শনীয় জায়গা পড়বে দেখার মতো এবং ঘোরার মতো, সেই জায়গাগুলো আমরা দেখতে দেখতে তারপর পহেলগাম পৌঁছাবো। এই ভ্রমণ সিরিজে একটা কথা বারবার উল্লেখ করেছি, গত 2 পর্বে উল্লেখ করেছি, আজকে উল্লেখ করছি। ধরুন যারা নিজেরা বেড়াতে আসবেন, আপনার ড্রাইভারের সাথে কথা বললেন, হোটেল ঠিক করলেন নিজেদের মতন, সব ঠিক আছে। এবং আবার যারা ট্রাভেল এজেন্টের মাধ্যমে আসবেন, আপনার ট্রাভেল এজেন্টের মাধ্যমে সব কিছু কথাবার্তা বলে নিলেন, হ্যাঁ বললো এই হবে,
হ্যাঁ, এগুলো খরচা এর মধ্যে রয়েছে। এর মধ্যে অনেক কিন্তু হিডেন কস্ট রয়েছে, লুকানো খরচ, যেগুলো হচ্ছে আপনাদের বলে রাখি। যেমন টাংমার্গ আপনাদের দেখালাম, গুলমার্গ থেকে টাংমার্গ যে যাওয়ার যে খরচ সেটা কিন্তু ধরা থাকবে না। সেটা আপনি যে গাড়ির সাথে কথা বলুন, ওইখানে লোকাল গাড়ি, ট্যাংমার্গের লোকাল গাড়ি ছাড়া কিন্তু গুলমার্গ পর্যন্ত যখন বরফ পড়ে থাকবে তখন আপনার ট্যুরিস্ট গাড়ি যাবে না, আপনাকে ট্যাংমার্গ থেকে আলাদা গাড়ি ভাড়া করে গুলমার্গ পর্যন্ত যেতে হবে। সোনমার্গও ঠিক সেম অবস্থা। সোনমার্গের 11 কিলোমিটার আগে আপনাকে আপনার ট্যুরিস্ট গাড়ি, মানে যে গাড়ি করে আপনি ঘুরবেন কাশ্মীর, সেই গাড়িটা ছেড়ে দিতে হবে। মানে ওখানে গাড়িটা দাঁড়িয়ে থাকবে, আপনাকে কিন্তু লোকাল গাড়ি ভাড়া করে যেতে হবে। সেগুলোর জন্য কিন্তু আলাদা আলাদা খরচ রয়েছে। প্রত্যেকটা পর্বের ডেসক্রিপশন বক্সে আমি খরচ সম্পর্কে বিস্তারিত আপনাদের জানিয়েছি। একটু যদি ভিডিও ডেসক্রিপশন বক্সটা দেখে নেন তাহলে আপনারা কিন্তু পরিষ্কার, মানে একদম ঠিকঠাক ধারণাটা পেয়ে যাবেন যে কত কীভাবে কী খরচ হতে পারে। এই তো গেল সোনমার্গ গুলমার্গ, এখনও পেহেলগাম বাকি রয়েছে, বাকি জায়গা তো ছেড়ে দিন। তো এরকম কিছু হিডেন কস্ট ধরা থাকবে, যেগুলো পরে দেখবেন হিসাব করে মোটামুটি 10 থেকে 12,000 টাকা এক্সট্রা হয়ে গেছে। তো আমি এই কারণেই বলছি, আপনাদের সুবিধার্থে আপনারা জেনে রাখুন। এগুলো কেউ কখনো কিন্তু কোনোভাবে বলবে না। এইটা পরিষ্কার ধারণা আপনারা নিয়ে রাখুন যে আপনাদের 10 থেকে 12,000 টাকা এক্সট্রা খরচ হবে শুধুমাত্র গাড়ির পেছনে আর রাইডের পেছনে। क्या जगदीश जी हमने ठीक कहा? तो हाँ बिल्कुल राइट बोला आपने। এরকম হিডেন কস্ট কিছু থাকবে, আপনারা মোটামুটি সেইভাবে প্রস্তুতি নিয়ে কাশ্মীর বেড়াতে আসবেন। আমরা রাস্তায় যাওয়ার পথে দেখব, গাড়ি দাঁড় করালাম, কেশর ক্ষেত। তো এখানে প্রচুর পরিমাণে কেশর, মানে আমরা যেটাকে জাফরান বলি, সেই জাফরান উৎপন্ন হয় এই জমিতেই। আমি দেখাচ্ছি আপনাদের কেশর ক্ষেতটা। যদিও আমি কোনোদিন কেশর ক্ষেত মানে কেশর গাছ দেখিনি যে কীভাবে সেটা হয়। তো এটাই হচ্ছে কেশর ক্ষেত। দেখুন প্রচুর পরিমাণে কেশর হয় এখানে। দেখুন এখন খালি রয়েছে, এখনও ফুল হয়নি। তবে এই ক্ষেতে কিন্তু প্রচুর পরিমাণে জাফরান উৎপন্ন হয়। বাকি টুরিস্টরা দাঁড়িয়েছে, ওরাও হতাশ হয়ে ফিরে গেল, বাট এখন কিছু দেখা গেল না বলে। হোক, জাফরান ক্ষেতটা তো দেখা গেল, এটাই কেশর ক্ষেত। এখানে প্রচুর 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 পরিমাণে কেশর চাষ করা হয়। এই যে নিচে ফুলগুলো হয়ে আছে না, এই যে ব্লু কালারের, হ্যাঁ, এগুলোকে দেখে কিন্তু মোটেও ভাববেন না যেগুলো জাফরান মানে কেশর গাছের ফুল এসছে গাছে, একদমই ভাববেন না। এগুলো নর্মাল ফুল, আর কিছু নয়। এগুলোই কিন্তু অনেক টুরিস্ট, অনেক পর্যটক রয়েছে যারা এগুলোই ভেবে নেয় যে কেশর গাছ। মোটেই কিন্তু এগুলো কেশর গাছ নয়। কেশরের দাম তো আপনারা জানেন, আমি আর নতুন করে বললাম না। যদি কেউ জাফরান কেশর নিতে চান, আগে মার্কেট পড়বে প্রচুর দোকান, সেখান থেকে কিন্তু বাছাই করে কেশর বা জাফরান আপনারা বাড়ি নিয়ে যেতে পারেন। এই জমিতেও দেখলাম অনেকে কেশর জাফরান বিক্রি করছে। হ্যাঁ, কিছু ছেলে রয়েছে তারা ঘুরে ঘুরে বিক্রি করছে হাতে প্যাকেট নিয়ে। আমি বলবো কিনবেন না, বলবো না, কিনতে পারেন। যদি আপনার কেশর জাফরান সম্বন্ধে আইডিয়া থাকে তবে থেকে নিতে পারেন। যদি চিনতে পারেন যে কোনটা আসল কোনটা নকল, এই সম্বন্ধে আমি বেশি কিছু বলতে পারবো না, কারণ আমি বুঝবো না, আমি চিনিও না কোনটা আসল কোনটা নকল। এই ব্যাপারে একদমই আমার অভিজ্ঞতা নেই। ডানদিক ও বাদিকে এরকম প্রচুর দোকান দেখতে পাবেন, যেখানে আপনারা কেশর এবং ড্রাই ফ্রুটস পেয়ে যাবেন। এবার আমরা দেখে নেব ক্রিকেট ব্যাট ফ্যাক্টরি, যেখানে ছোট থেকে বড় বিভিন্ন আকৃতির ব্যাট তৈরি হয়।
প্রফেশন বদলেছি, ক্যারেক্টার নয়। সুযোগ পেয়ে এত বছর পর আবারও ট্রায়াল দিয়ে নিলাম। এই যে রোডটা দেখছেন সোজা চলে যাচ্ছে, এটা জম্মু। পেছন দিক থেকে আমরা শ্রীনগর দিক থেকে এসে এই বাঁদিকের রাস্তায় ঢুকে গেলাম, এটাই পহেলগাম যাওয়ার রাস্তা। শ্রীনগর থেকে পহেলগাম যাবার পথে দর্শন করে নিন কাশ্মীরের মাটানে সূর্য মন্দির। চাইলে পুজো দিয়ে নিতে পারেন, মন্দিরের বাইরে দোকান পেয়ে যাবেন। আমাদের এই সোজা রাস্তা চলে যাচ্ছে পহেলগামের দিকে। তার বাঁ পাশে এরকম প্রচুর অ্যাপেল গার্ডেন পড়বে। আপনাকে রীতিমতো লোকজন ডাকবে তাদের দোকান দাঁড় করিয়ে যে আসুন অ্যাপেল গার্ডেনে ঘুরে দেখুন, ছবি তুলুন, ভিডিও করুন, আর সাথে অ্যাপেল জুস খান, তাই তো? চলুন একটু দেখি অ্যাপেল গার্ডেন। এখনও যদিও ফুল আসেনি, এখনও 15 থেকে 20 দিন লাগবে আপেল গাছে, অ্যাপেল গার্ডেনে ফুল আসতে। তারপর যখন পরিপূর্ণ অ্যাপেল তৈরি হবে, মানে যে আপেল আমরা খেয়ে থাকি, সেইটা হতে হতে সেপ্টেম্বর মাস। এই দেখুন এখন সব গাছ ন্যাড়া হয়ে আছে, পুরো অ্যাপেল গাছ, আপেল গাছ। এই গোটাটা হচ্ছে আপেল বাগান, দেখুন সব ন্যাড়া গাছ, এখন একটা তো ফুল হয়নি। অ্যাপেল জুস খাবো। এখন আপনারা বলতেই পারেন যে আপেল এখনও হলো না, তাহলে আপেল জুস কী করে খাচ্ছি? এই আপেলগুলো অ্যাকচুয়ালি কোল্ড স্টোরেজে থাকে। যখন আপেল হয় ওরা কোল্ড স্টোরেজে আপেলগুলোকে রেখে দেয়। ভাই মিঠা হোগা তো? আচ্ছা, এক গ্লাস আপেল জুসের দাম 50 টাকা। দেখি খেয়ে কেমন। হ্যাঁ বানাও আচ্ছা সে। এই যে আপেল, আপেল জুস। মিষ্টি আছে, তবে একটু কম, মিষ্টিটা কম। এরকম এক গ্লাসের দাম ওরা নিচ্ছে 50 টাকা, 50 রুপিস। আর একটু চাইলাম, খেতে বেশ ভালোই লাগলো, আর একটু দিল ওরা, ছিল আর কি। আর এখানে কিন্তু এই আপেল জুসের পাশাপাশি না আপনারা আপেলের আচার, আপেলের জ্যাম সব পাবেন। এই দেখুন রাখা আছে এখানে, কোটোতে ভরা।
হ্যাঁ ভিনিগারও আছে নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, এই তো অ্যাপেল সাইডার ভিনিগার। বাহ, দেখুন দেখুন সবাই ডাকছে ডান দিক বাদিকে। হ্যাঁ, পুরো আপেল গার্ডেন। তো ব্যাপারটা যেটা মজার ব্যাপার, এখন তো আপেল হয়নি গাছে, তো ওরা আমাদের আকর্ষিত করার জন্য, মানে যাতে ট্যুরিস্ট অ্যাট্রাকশন হয়ে ওদের ওখানে যায় আসে এবং গাড়ি দাঁড় করায়, তার জন্য ছোটো ছোটো পিম্পম বল হয় না, গাছের মধ্যে ঝুলি রেখেছে। দূর থেকে দেখতে পুরো আপেলের মতো লাগছে। সমগ্র যাত্রাপথ সম্পন্ন করে এই মুহূর্তে আমরা প্রবেশ করছি বরফের স্বর্গরাজ্য কাশ্মীরের পহেলগামে। গত বছর আগস্ট মাসে যখন এসেছিলাম, নদীতে জল পরিপূর্ণ ছিল। তবে এখন নদীতে জল কম থাকলেও প্রকৃতি যে এখানে সৌন্দর্যের এক সর্বোচ্চ স্তরে বিরাজ করছে, এই কথা মানতেই হয়। আমরা পৌঁছে গেছি পহেলগামে। এখন আমি রয়েছি আমার হোটেলের ব্যালকনি, সেকেন্ড ফ্লোরে। সামনে কি অসাধারণ দৃশ্য দেখুন পহেলগামের। নিচ দিয়ে বয়ে যাচ্ছে নদী, দূরে পাহাড়, ওইদিকে কিছু কটেজ হোমস্টে হোটেলও দেখা যাচ্ছে। দেখুন, এটা হচ্ছে লিডার রিভার। দেখুন পহেলগামের যেখানে রয়েছি জায়গাটা কিন্তু একদম অফবিট, একদম রোডের ওপরেই। এখান থেকে এই দিকে ডান দিকে গেলেই, কিছুটা গেলেই পহেলগাম মার্কেট, মাত্র কয়েক কিলোমিটার। আমাদের মধ্যে, মানে আমরা যারা কলকাতায় থাকি, কলকাতার আশেপাশে, আমরা প্রত্যেকেই চাই আমাদের দৈনন্দিন কর্মব্যস্ত জীবন থেকে যখন বাইরে আসি একটু অন্যভাবে থাকি। কারণ কলকাতায় সবসময় গাড়ি ঘোড়ার আওয়াজ, হ্যাঁ, বাজার হাট, মানে এত কোলাহল থেকে আমরা চাই একটা কোলাহল মুক্ত পরিবেশে, একটা নির্জন নিরিবিলি জায়গায় বাইরে এসে রাত্রিবাস করতে, বা বাইরে এসে 2 থেকে 3 দিন কাটাতে। তো আজ আমরা পহেলগামে কিন্তু এরকমই একটা জায়গায় থাকবো। সুন্দর নদীর আওয়াজ পাচ্ছি দূরে, নদীর আওয়াজ, দূরে পাহাড়, আর অফবিট এরকম একটা ঠিকানা, হোটেল ক্যাসেল রক। আবার উল্টো দিকে আমাদের চিন্তাভাবনা থাকে, বিশেষ করে মহিলাদের, মানে কথাটা অন্যভাবে নেবেন না, কারণ অনেকেই ভাবে যে একটু বাজারের কাছে থাকবো, হ্যাঁ, একটু শপিং করবো, মানে যাদের শপিংয়ের দিকে ঝোঁক আছে। আমি এই কারণেই বললাম বিশেষ করে মহিলাদের, যে যাদের শপিংয়ের দিকে ঝোঁক আছে, যাদের মার্কেটিং মানে শখ রয়েছে, তারা চায় একটু বাজারের কাছে থাকবো। কিন্তু আমি বলবো না, ধারণাটাকে একটু বদলান। বাজার তো আমরা গাড়ি রয়েছে, আমাদের গাড়ি করে আমরা যখন তখন বাজারের কাছে গিয়ে যতক্ষণ ইচ্ছে বাজারে সময় কাটাতে পারবো, শপিং করতে পারবো। কিন্তু এরকম একটা জায়গায় থাকা কিন্তু সচরাচর হয়ে উঠবে না। তাই চেষ্টা করুন কোনো জায়গায় বেড়াতে এলে সর্বদা এরকম জায়গাকে বাছাই করতে, এরকম অফবিট জায়গাকে। ঠিক যেরকম আজকে আমরা আছি পহেলগামে হোটেল ক্যাসেল রকে। চলুন একটু রুমের ভেতরটা দেখাই। এখন দাঁড়িয়ে আছি ব্যালকনিতে। ব্যালকনিতে এই যে চেয়ার রাখা আছে, আসেন কাপেল চা খেতে খেতে ভোরবেলায় পাহাড়ের এরকম দৃশ্য, সামনে নদী উপভোগ করুন। দারুণ লাগছে সামনেটা দেখতে, দারুণ। ওই যে নিচে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, গাড়ি পার্কিংয়েরও যথেষ্ট জায়গা আছে, সে নিয়ে কোনো চিন্তা নেই। এটা আমার পাশের রুম, ভিউওয়ালা রুমই দেওয়া হয়েছে আমাকে। এই দেখুন রুমের ভেতরটা দারুণ সুন্দর। এই পহেলগামের হোটেলটা কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে। এদিকে এলসিডি টিভি রয়েছে, আর ওয়ালটা দেখুন দারুণ ডিজাইন, খুব সুন্দর ডেকোরেশন করা হয়েছে রুমটায়। আচ্ছা, এদিকে একটা ছোট্ট ফ্যান দেওয়া রয়েছে, টেবিল ফ্যান। পহেলগামে ওই মে মাস নাগাদ একটু গরম হয়, তার জন্য এই ব্যবস্থা। এই যে ডবল বেড, ডবল মানে হচ্ছে কিন্তু 2 জন বড়, 1 জন বাচ্চা ছোট, 3 জন থাকা যাবে খুব ভালোভাবে। ব্ল্যাঙ্কেটটা দারুণ দিয়েছে, দেখেই মনে হচ্ছে, দেখি ওফ দারুণ সফট, ওফ দারুণ ব্ল্যাঙ্কেট। আচ্ছা, একটা টাওয়াল দিয়েছে, নিচে পাতা আছে ম্যাট, ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য। এদিকে রয়েছে একটা খুব সুন্দর সোফা, সামনেই টি টেবিল, 2টো গ্লাস দেওয়া রয়েছে, মেনু কার্ডও দেওয়া আছে। আপনি চাইলে মেনু কার্ডে পছন্দ মতো খাবার অর্ডার দিতে পারেন, তার জন্য ফোন রাখা আছে। রিসেপশনের নাম্বার 9 ডায়াল করলে কিন্তু আপনার পছন্দ মতো খাবার, প্রয়োজনীয় জিনিস আনিয়ে নিতে পারবেন। এটা নাইট ল্যাম্প দেওয়া রয়েছে, এই যে প্লাগে লাগালেই রাত্রেবেলায় নাইট ল্যাম্পটা জ্বলবে, খুব সুন্দর লাগবে। আর 2টো বালিশ দেওয়া রয়েছে রুমে। এইদিকেও একটা নাইট ল্যাম্প রয়েছে, ওইদিকেও একটা নাইট ল্যাম্প রয়েছে। চাইলে আপনি কিন্তু ওইগুলোকে রিডিং ল্যাম্প হিসেবে ইউজ করতে পারেন। আচ্ছা, এদিকে রয়েছে মিররের নিচে
জামা প্যান্ট রাখার জন্য হ্যাঙ্গার দেওয়া আছে, আপনি জামা প্যান্ট চাইলে ঝুলিয়ে রাখতে পারেন। আর এটা কিন্তু শুধু বেডই ভাববেন না, ঠিক যেরকমটা আমরা শ্রীনগরে পেয়েছি সেরকম ইলেকট্রিক গদি বা ইলেকট্রিক বেড। এই দেখুন, এটা এরকম অন থাকলে কিন্তু সর্বদা বেডটা গরম হয়ে থাকবে, মানে আস্তে আস্তে গরম হবে, আপনার ঠান্ডা লাগবে না। আর আমি একটা অ্যাডভাইস দেবো, ঘর থেকে যখন যেখানে যাবেন, নিচে যান কিংবা পেহেলগাম বাজার যান, যেখানে ইচ্ছে যান, নদীর ধারে যান, সুইচটা অফ করে যাবেন, যাতে সুইচটা অন না থাকে ইলেকট্রিক বেডের। আর রাত যখন খাওয়া দাওয়া করে শুয়ে পড়বেন লাস্ট নাইট, তখন কিন্তু লাস্ট নাইটে এটা অফ করে দেবেন, ইলেকট্রিক বেডের সুইচটা যাতে না জ্বলে। অসুবিধা কিছু নেই, কারণ বলা যায় না কখন কি প্রবলেম হতে পারে সর্বক্ষণ যদি না জ্বলে, এটাই, আর কিছু নেই, এমনি ভয়ের কিছু নেই। এর ওপরটা দেখুন, খুব সুন্দর কাঠ দিয়ে ডিজাইন করা, কাঠের পুরো, দারুণ লাগছে ওপরটা দেখতে। দেখুন দারুণ ডেকোরেশন, আমি তো আগেই বললাম ঘরের। আর এদিকে রয়েছে দুটো বেতের চেয়ার। এবার দেখুন রুমটা যখন আমি পর্দাটা সরিয়ে দিচ্ছি, পর্দাগুলো, তখন দেখতে আরও কত সুন্দর লাগছে। দেখুন একদম রুমে শুয়ে শুয়ে আপনি সামনে পাহাড়ের ভিউ, নদী উপভোগ করতে পারবেন। তার জন্য আপনাকে কিন্তু দরজা খুলে ব্যালকনিতে যেতে হবে না। চলুন একটু বাথরুমটা দেখে নিই। পাশেই বাথরুম রয়েছে, বাথরুমে ইউজ করার জন্য শু দেওয়া হয়েছে, যাতে বাথরুমে পরে আপনি ঢুকতে পারেন, কারণ মার্বেল নিচে ঠান্ডা হবে। দেখুন বাথরুমটা কিন্তু সুন্দর, ওপরে কাঠের ডিজাইন, এদিকে রয়েছে বেসিন, মিরর, ওদিকে ওয়েস্টার্ন টয়লেট মানে কুমোড, হ্যান্ড শাওয়ার, ঠান্ডা গরম জলের কল দেওয়া হয়েছে, বালতি মগ, আর এদিকে ডাস্টবিন, এদিকে হ্যাঙ্গার, আর ওদিকে শাওয়ার রয়েছে স্নানের জন্য। এই হচ্ছে বাথরুম, বেশ বড় সড়ো, ছোটো কিন্তু নয়, যেরকম আমরা দিল্লিতে পেয়েছিলাম সেরকম ন্যারো বাথরুম নয়। তো এই হলো আমার পেহেলগামের ঠিকানা, হোটেল ক্যাসেল রক। আমার কিন্তু এই হোটেল ক্যাসেল রক পেহেলগামে ব্রেকফাস্ট ও ডিনার ইনক্লুড নিয়ে রুমে একজনের খরচ পড়ছে 2750 টাকা পার ডে। হোটেলের নাম্বার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আপনার পেহেলগামে ঠিক এরকম একটা অফবিট জায়গায় নদীর পাশে পাহাড়কে সাথে নিয়ে থাকতে হলে অবশ্যই যোগাযোগ করতে পারেন। পরিবেশটা কিন্তু দারুণ, যারা সদ্য বিবাহিত কাপেল হানিমুনে আসবেন তাদের জন্য কিন্তু এরকম পরিবেশ দারুণ রোমাঞ্চকর। নির্জন নিরিবিলি থাকুন, ডিস্টার্ব করার মতো কেউ নেই। লং জার্নির পর রেস্ট নিতে গিয়ে কখন যে নিদ্রার বেগ প্রবল পেয়ে বসেছিল আমাকে, এই কথা মনে নেই। যাই হোক, এখন ঘড়িতে প্রায় রাত 10টা। আমরা যখন দীঘা, পুরী, মন্দারমণিতে থাকি না, মানে ঠিক সমুদ্রের কাছাকাছি কোনো হোটেলে বা সি ভিউ হোটেল রুম, তো ঠিক ওখানে যেরকম ফিলিংটা হয়, মানে সারা দিন বিশেষ করে রাত্রেবেলায় যে সমুদ্রের একটা ঢেউয়ের আওয়াজ শোনা যায়, গর্জন শোনা যায়, এখানেও ঠিক ফিলটা ওরকম হচ্ছে। মানে রিভার ভিউ, রিভার সাইড হোটেল, হ্যাঁ, সবসময় নদীর জল বয়ে যাচ্ছে এবং যে তার একটা আওয়াজ, মানে সুন্দর আওয়াজ, সেটা কিন্তু রুমে বসেই সবসময় ফিল করা যাচ্ছে। আর এখানে সবসময় তো পরিবেশ নির্জন নিরিবিলি, মানে আওয়াজটা আরও বেশি আসছে রুমের মধ্যে, দারুণ লাগছে, পরিবেশটা একটা রোমাঞ্চকর হয়ে উঠছে। এবং যখন ঘরের লাইট অফ করছি, দেন যখন ব্যালকনিতে যাচ্ছি, দূরের হোটেলগুলো হলুদ আলো জ্বলে আছে এবং রাস্তা দিয়ে মাঝে সাঝে একটা দুটো গাড়ি পেরিয়ে যাচ্ছে, নির্জন নিরিবিলি পরিবেশ, নদীর আওয়াজ তো রয়েছে, দারুণ লাগছে পরিবেশটা। মানে এটা ভাষায় বলে বর্ণনা করা যাবে না, যদি এখানে না থাকেন বা না আসেন বা না দেখেন নিজের চোখে, হ্যাঁ, মানে এটা বোঝানো সম্ভব নয় কতটা সুন্দর লাগছে পরিবেশ, দূরের হোটেলগুলো, হ্যাঁ, মানে দারুণ লাগছে, দারুণ, একদম অসাধারণ যাকে বলে। আর এখন এখানে টেম্পারেচার দেখাচ্ছে 0 ডিগ্রি, একটু আগে দেখেছিলাম 1, এখন দেখাচ্ছে 0। পেহেলগামে হয়তো -1 এরকম হবে, এখানেও টেম্পারেচার রাতে দিকে কম, মানে জানি না কী হবে। আর একটা অসুবিধা, এখানে রুমে ইলেকট্রিক কেটলি নেই, সেটা একটা প্রবলেম, মানে গরম জলটা ওদেরকেই বলতে হবে, গরম জল ওদের থেকে নিয়ে যেতে পারে। গিজার, এটা এখানে প্রবলেম। এখানে আমি যখন মানে প্রপার পেহেলগামে যে হোটেলে ছিলাম, এটা তো পেহেলগামের থেকে একটু আগে, তো সেখানে গিজার ছিল, রুমের মধ্যে গিজার ব্যবস্থা ছিল। এখানে গিজারটা রুমের সাথে নেই, অ্যাটাচ নেই, যেটা আমি শুনলাম বা জানতে পারলাম যে এখানে ওরা একটা টাইম জল চালাবে, তো সেই জলটা আপনাকে ভরে নিতে হবে, ভরে ইউজ করতে হবে, তবে চালাবে, আমি অসুবিধা নেই। সকালেও দুপুরেও বলেছিলাম, চালিয়েছে, হ্যাঁ, সন্ধ্যাবেলাও চালানোর কথা ছিল, আমি দেখিনি কী হয়েছে। যাই হোক, এটা হচ্ছে ব্যাপার এখানে। রেস্টুরেন্টটা গ্রাউন্ড ফ্লোরে, আর আমি রয়েছি একদম সেকেন্ড ফ্লোরে। মানে আমাকে কেন যে সেকেন্ড ফ্লোরেই সবসময় দেওয়া হয়, হয়তো ভিউয়ের জন্য। যাই হোক, দিয়েছে ওনারা এই যে ডিনারে ভাত, রাইস, সঙ্গে এটা ডাল, রুটি,
আর এই যে স্ট্যান্ডার্ড সাইজ, ঠিকই সাইজে রয়েছে চিকেন, 3 পিস চিকেন স্ট্যান্ডার্ড সাইজের চিকেন কারি, হ্যাঁ কারি বলা যেতে পারে এটাকে। আর এই একটা সবজি এটা না, এটা জিরা আলু, হ্যাঁ জিরা আলু, আলুর দম সে আমরা যেরকম বাড়িতে খাই সেরকম জিরা আলু। আর রয়েছে স্যালাড, এনাফ আইটেম। আর এইটা হচ্ছে কাশ্মীরি পোলাও আর চিলি চিকেন। এটা আমি দুপুরে অর্ডার দিয়েছিলাম, বাট খেতে পারিনি যেহেতু বেলা হয়ে গেছিলো। 4টের সময় ওরা নিয়ে এসেছিলো খাবার বাইরের রেস্টুরেন্ট থেকে। খাবারের দাম কিন্তু বাইরের রেস্টুরেন্টে যেটা দেখলাম, এখানে ওদের রেস্টুরেন্টও প্রচুর কস্টলি। মানে চিকেন দেওয়া হবে আপনাকে 7-8 পিসই দেবে, সেই চিকেনের দাম 400 টাকা এক, মানে হাফ প্লেটের দাম। ফুল প্লেটে তো 16-17 পিস থাকতে পারে, আমাকে যেমন 8-9 পিস দেওয়া হয়েছে। আর পোলাওয়ের দাম আমাদের ওখানকারই মতো ওই 300 টাকা, 290 টাকা। তো এটাও বলেছিলাম যে রাতে রেখে দেবে, গরম করে খেয়ে নেবো, তাই দিয়েছে আমাকে আর কি। আর পাহাড়ে একটা অসুবিধা, মানে এই কাশ্মীরে আমি যেটা দেখছি, এখানকার লোক প্রচুর তাড়াতাড়ি ডিনার করে, আর ডিনারের জন্য রান্নাবান্না তাদের শুরু হয়ে যায়। সেই জন্য কী একটা জিনিস, ধরুন কোথায় এসে রেস্ট নিচ্ছি, হোটেলে এসে ঢুকতে সেটা 6:30-7টা বেজে যাচ্ছে, হ্যাঁ, বা হয়তো বিকেলে আমি ধরলাম 3-3:30 ঢুকলাম, একটু রেস্ট নিলাম, রেস্ট নিয়ে যে 7-7:30 সময় ব্ল্যাক টি বা কিছু খাবো, ব্ল্যাক কফি স্ন্যাক্স অর্ডার দেবো, সেইটার হচ্ছে না, সুযোগ হচ্ছে না। সন্ধ্যাবেলাটা প্রায় না খেয়ে থাকতে হচ্ছে, কখনো কখনো, সব হোটেলে নয়, কখনো কখনো, কারণ ওনাদের ডিনার টাইম স্টার্ট হয়ে যাচ্ছে। এমনিতেও রমজান চলছে, এখন রোজা চলছে, বেশিরভাগ দোকান অফ, সেভাবে খুলছে না, খুললেও তাড়াতাড়ি বন্ধ হয়ে যাচ্ছে। এই প্রবলেমগুলো রয়েছে এখন কাশ্মীরে, এখন এই মুহূর্তে। মানে এমনি কিছু নয়, বাট এগুলো একটু সমস্যা হচ্ছে, মানে ডিনার টাইমটা প্রচণ্ড তাড়াতাড়ি। এমনি কিন্তু লোকজন খুব কোঅপারেট, আপনাকে হেল্প করবে যথেষ্ট, সব ঠিকঠাক। তো আমি তো এত কিছু আইটেম খাবো না, জাস্ট একটু ডাল ভাত চিকেন আর পোলাও আর চিলি চিকেনটাই খাবো। এই ডাল ভাত দিয়ে জিরা আলু। কাশ্মীরি পোলাওটা সম্পর্কে বলি, এই পাশের যে হোটেল ছিল সেখান থেকে আনিয়েছিলাম। মিষ্টি ঠিক নয়, ওরা একরকম ফল দিয়েছে, আমি ঠিক বুঝতে পারলাম না, এই ফল কিশমিশে মিষ্টি লাগছে, এছাড়া কিন্তু আর মিষ্টি সেরকম নেই, মানে পোলাও যেরকম মিষ্টি হয় সেরকমটা ঠিক নয়। আর এখানে কিন্তু কোনো বুফে সিস্টেম নেই, আপনাকে ওরাই সার্ভ করে দেবে, মেনু ঠিকঠাকই আছে, মেনু নিয়ে কোনো কমপ্লেন নেই। রান্না ভালো, বেশ খারাপ না, একদম গরম গরম ওরা দিয়েছে, ভাত গরম, সাথে খাবার দাবারও গরম, জলও গরম। যাই হোক, আজকের পর্ব শেষ করছি এখানেই, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আগামীকাল। আগামী পর্বে আমরা পেহেলগাম ঘুরে দেখব সমগ্র, মানে গোটা পেহেলগামটা, যার জন্য আমি একদিন রেখেছি। পেহেলগামে দেখার মতো অনেক কিছু রয়েছে, যেটা আমরা সোনমার্গে গুলমার্গে পাইনি, সেটা কিন্তু আমরা পেহেলগামে পাবো। রাত বাড়ছে, সঙ্গে ঠান্ডাও বাড়ছে, খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি শুয়ে পড়বো। তাই আজকের পর্ব এ পর্যন্তই, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে খুব শীঘ্রই আগামী পর্ব নিয়ে, পেহেলগামের গল্প নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের জন্য গুড নাইট।